হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কর্তামশাই এসেছিল আমাদেরকে স্টেশনে ছাড়তে। আর এখানে কর্তামশাইয়ের মনটা তো প্রচণ্ড পরিমাণে ভারী, আর তার মা দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। ট্রেনে উঠেই ছোলা মাখা কিনতে শুরু করে দিয়েছে। আসলে জানো তো, অনেকক্ষণ বসে রয়েছি তো, ট্রেনের জন্য ওয়েট করছি, আমারও খিদে পাচ্ছে। দেখবে বসে থাকলে মনে হয় মুখ চালাই কিছু না কিছু, তো এটা একটু হেলদি ছিল তার মধ্যে, তাই জন্য মা নিল। আর এদিকে আমার মনটা না বড্ড ভারী হয়ে রয়েছে। আসলে কোনো দিন এত দূরের জার্নি কখনোই এর আগে আমি করিনি, তার উপরে আবার কর্তামশাইকে ছাড়া। আর এমনি তো ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি একটা বড় দায়িত্ব নিয়ে, মাথার মধ্যে অনেক টেনশান নিয়ে। আর তাছাড়া দায়িত্বটা আমি নিজে যেচে যখন নিয়েছি, মানে মায়ের এই শরীর খারাপটা দীর্ঘ দিনের, মানে আমার বিয়ের আগে থেকেই আমি মায়ের ট্রিটমেন্ট করানো চালু করেছিলাম। তারপর মা জানিয়েছিল যে আমি ওখানে গেলে ভালো হব, তো আমি বলেছিলাম আমি যেভাবেই হোক নিয়ে যাচ্ছি। ট্রেন ছুটছে আর যে দিদির সাথে পরিচয় হয়েছে তোমাদেরকে জানিয়েছিলাম, সেই দিদি এসেছিল। এতক্ষণ ধরে ওই দিদির ছেলেটার সাথে গল্প করছিলাম, মানে গল্প করার আমরা ভালো সঙ্গী পেয়ে গেছি। আর এদিকে মা শুয়ে রয়েছে আর বাবা চা খাচ্ছে। ভালো চাটা ভালো। কর্তামশাই গিয়েও জানো তো সেই গেটের ওখানে দাঁড়িয়েছিল, ট্রেনটা যখন ক্রস করছিল। আবার বলছে আমাকে ফোন করে, তাড়াতাড়ি ফোনটা তুমি বার করো যদি ভিডিও করতে চাও, আর না হলে আমাকে আরেকবার একটু দেখো। ওনা গেটের কাছে দাঁড়িয়েছিল, মানে শালিমার স্টেশনে গেটের ওখান থেকে যখন ট্রেনটা ক্রস করে ওপাশের মানুষজনও দেখতে পায়, তো তখন আরেকবার আমাদের দেখা হয়েছিল। তারপর তো বাড়ি চলে গেছে, অনেকবারই ফোন করলো কত দূর পৌঁছেছে বা কি। আর ট্রেনটা না একদম ঢিকির করে চলছে। এর থেকে মনে হয় আমাদের শিয়ালদা লাইনের লোকাল ট্রেনগুলো এর থেকে জোরে চলে। আর এত দূরের জার্নি, আর বুঝতেই পারছো একটা অসুস্থ রুগীকে নিয়ে যাচ্ছি, মনের মধ্যে বিভিন্ন টানাপোড়েন। ওখানে গিয়ে না জানি কি হবে, মানে কি করব আমি, কারণ আমার ওপরেই জোর করে কিন্তু যাচ্ছিল। মা আমাকে বহুদিন আগে থেকেই বলেছিল যে আমি ওইখানে ডাক্তার দেখাতে চাই, কাউকে পাচ্ছি না সেরকম। তো আমি মনের জোর করে বলেছিলাম চলো আমি আছি, আমি তোমাকে নিয়ে যাব। তোমার জন্য আমি অর্থ সাহায্য করতে না পারি, আমি শারীরিকভাবে যতটুকু পারি ততটুকু সাহায্য করব। তো আমি ওখানকার সিস্টেম কিভাবে কি করতে হয় কিছুই জানি না, তবু একটা মনের জোর কোথাও যে হ্যাঁ পারবো। আর তাছাড়া ইংলিশটা তো সর্বত্রই চলে, মোটামুটি মানুষজন আমার কথা বুঝতে পারবে এটুকু তো জানি না ফ্লুয়েন্ট ইংলিশ কতটা ভালো পারি, তবে বোঝাতে লোককে পারবো এটুকু কনফিডেন্স ছিল। আর সেই মনের জোর করেই কিন্তু আমি চলে গেছিলাম। আর এই সব বিষয়ে না আমার মনের জোরটা, আমার সত্যি বলতে আমার নিজেরই মাঝে মধ্যে মনে হয় যে আমার কি একটুও ভয় ডর নেই, এত মনের জোর নিয়ে গিয়ে চলে গেলাম একটা অন্য রাজ্যের স্বামীকে ছাড়া। ভাবলেই না এখন আমার কীরকম লাগে, বাট যখন আমি মনস্থির করি কোনো ব্যাপারে যে করবই, তাহলে আমার মন কিন্তু সেই ব্যাপারে সায় দেয়। আর ভগবান তো পাশে আছেই। যাই হোক, দেখতে দেখো মেদিনীপুরের খিরাইতে চলে এসেছি। তোমরা তো অনেকেই শীতের দিনে এসেছো নিশ্চয়ই এখানে ফুলের বাগান দেখতে, তো এখন গরমের দিনে ফুলের বাগানগুলোর কী অবস্থা তোমরা কিন্তু আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পারো। তবে আমারও খুব ইচ্ছে ছিল খিরাইতে আসার, তবে মনের স্বাদটা কিছুটা পূরণ হয়ে গেল এই ট্রেনে বসে দেখতেই। আর ট্রেন চলছে, আর তার মাঝেই তো খাওয়া দাওয়ার পালা। তো এখানে আমরা সন্ধ্যের টিফিন হিসাবে নিয়েছিলাম হচ্ছে সিঙ্গারা। তো ট্রেনের মধ্যে অনেক কিছু উঠছিল, এটা সেটা ওটা। আর মায়ের তো খুব শরীর খারাপ, মাকে কোনো কিছু খেতে দেওয়া যাবে না। এবার আমরা যদি কিছু নিই, স্বাভাবিক মানুষ তো একটু লোভ লাগবেই, তাই না? তো দেখলাম সিঙ্গারাটা একটু মানে ভালো আছে, তাই জন্য ওটাই নিলাম। এখন বাজে রাত 11:42, আর সন্ধেবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কিছুই তো করার ছিল না। সারা বিকেল জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখেছি। এবার সন্ধ্যের পর তো কিছু করার ছিল না, তাই এসে একটু শুয়েছিলাম 10-15 মিনিট। ঠিকভাবে ঘুম হয়নি, 15 মিনিট কি ম্যাক্সিমাম আধ ঘন্টা হবে। তো তারপরে উঠে অনেকক্ষণ গল্পগুজব করলাম, ফোন দেখলাম, অনেকক্ষণ ধরে ফোন দেখলাম, বিভিন্ন ভিডিওসগুলো দেখছিলাম। তারপর 8টা সাড়ে 8টার সময় খাওয়া দাওয়া করবে, মা বললো ডিনার করে আমরা শুয়ে পড়ি। তো ওই টাইমে তো খাওয়ার অভ্যাস নেই, খিদেও পাইনি, খেতে বসেছিলাম বাট খেতে পারিনি। আমি বললাম যে রাতে যখন আমার ডিনার করতে ইচ্ছা করবে আমি করে নেবো, আমাকে দিয়ে দাও। আমি ইয়েতে করে নিয়ে চলে এসেছি। এবার এতক্ষণ শুয়েই রয়েছি, ঘুমও পাচ্ছে আবার ঘুম আসছেও না, কী করবো বুঝতে পারছি না। আর আমি একটা বইও নিয়ে এসেছি জানো তো সাথে করে, তারাও দেখাই। এই যে এই বইটা
এই বইটা আমি ওই বইমেলা থেকে কিনেছিলাম। একটা বই কমপ্লিট করে ফেলেছি পড়ে, আরেকটা বই সাথে করে নিয়ে এসেছিলাম ঘুম না এলে যাতে পড়তে পারি। বাট না পড়া হচ্ছে না ঘুম হচ্ছে, আর ফোনেও ঠিকঠাক চার্জ নেই। দেখা যাক কী করি। ঠিক আছে, আবার কথা হবে কালকে সকালে। সকালটা শুরু হলো পাশে এক আঙ্কেল এসেছে উড়িষ্যা থেকে। উনি এসে গেছিলো প্রায় আগের দিন সন্ধেবেলাতেই, তখন থেকে ওনার সাথে কথা হচ্ছে। উনি সকালবেলা দেখছি আমাকে ডাকছে, বেটিয়া উঠ, বেটিয়া উঠ, চা পিনা হে তো উঠ। উনি আগের দিন সন্ধে থেকে আমাদেরকে চা খাওয়াচ্ছে, জানো তো, শুধু আমাকে নয়, বাবাকে, মাকে, আর খুব সুন্দর আমাদের সাথে বিহেভিয়ারও করছিল, বেশ গল্প আড্ডা মজা করছিল খুবই। ঘড়ির কাটাতে বাজে 6:44। ঘুম ভেঙে গেছে অনেকক্ষণই। আর ওই পাশে যে আঙ্কেলকে দেখতে পাচ্ছ, ওই আঙ্কেল কাল থেকে সবাইকে চা খাওয়াচ্ছে, মানে বাবাকে, আমাকে, আজকে সকালে আমি গেলাম চা, আঙ্কেল চা খাওয়াচ্ছে। তুমিও খেয়েছো? উনি উড়িষ্যা থেকে এসছেন। উনি উড়িষ্যা থেকে এসছেন, তো ওই আঙ্কেলের সাথে ভালো পরিচয় হচ্ছে, এই আঙ্কেলের সাথে ভালো পরিচয় হচ্ছে। ওপরে দুটো দাদা এসছে, দাদা ভাই হবে আর কি, যাই হোক ওদের সাথে ভালো পরিচয় হয়ে গেছে। আর এই আন্টি এসছে হচ্ছে কালকে রাতে, আমার উল্টো দিকে যে আন্টি রয়েছে উনি এসছেন হচ্ছে কালকে রাতে। তো বেশ ভালো এনজয় করতে করতে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই পাহাড়। 4টেতে পৌঁছানোর কথা ছিল, 4:45-এ। 4:45-এ টাইম ছিল, সেটা 11:10-এ। চলে আসবে জুম করলে। কি সুন্দর দেখো ঘর বাড়িগুলো, দেখা যাচ্ছে নাকি স্টেশন? আমি ফোনে হলে দেখতাম, দেখতে পাইনি। ঘরগুলো দেখ সব বাইরে দিয়ে সিঁড়ি, প্রত্যেকটা বাড়ি দেখ বাইরের দিকে সিঁড়ি, দেখতে পেয়েছি না? ব্যাঙ্গালোরে তা নেই তো, এখানে সব বাইরে সিঁড়ি। বাকি দেখ বাইরের দিকে সিঁড়ি, দেখতে পেয়েছি সব বাইরে। ও দুজনেই নেমে যে অনেকক্ষণ দাঁড়াবে, ট্রেন ছুটকে চলে যাবে। এখন বাজে 9:27, খুব বেশি লেট হয়নি, তবু যেহেতু বসে রয়েছি খিদে পাচ্ছে, মনে হচ্ছে খেয়ে নিই। হ্যাঁ, ট্রেন মাত্র 6 ঘন্টা লেগে যাচ্ছে। আমাদের খাওয়ার খুব বেশি লেট হয়নি। এখন আমরা খাবো পাউরুটি, কলা, এগুলো হাওড়া থেকেই আনা হয়েছে, হাওড়া থেকে না, বারাসাত থেকে আনা হয়েছে কিছু, আর কিছু নেওয়া হয়েছিল ওই কী যেন স্টেশনটার নাম, শালিমার থেকে। আর এই পাহাড় দেখতে দেখতে এখন রুটি কলা এনজয় করব। আর আমি তোমাদের জন্য দুটো ভ্লগ রেডি করার চেষ্টা করছি, আজকে 2টো ভ্লগ যাবে, তো যাতে টাইমটাও পাস করা যায় আর তোমাদের সাথে মানে থাকাও যায়, নতুন নতুন ভ্লগগুলো যাতে আমি শেয়ার করতে পারি। আর যে কারণে হায়দ্রাবাদে যাওয়া, সেই যে ব্যাপারগুলো তোমাদের সাথেও যেন আমি শেয়ার করতে পারি, সেই জন্যই চেষ্টা করছি আগের ব্লগগুলো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে পৌঁছে।
এরপর সকালের ব্রেকফাস্ট হিসাবে মা তো সাথে করে মুড়ি এনেছিলই, জানো বর্ধমানের মুড়ি তো আনবেই, আর সাথে পাশের এক আঙ্কেল, ওই যে উড়িয়া আঙ্কেল বললাম না, উনি একটু ছোলা এনেছিল, উনি আবার ছোলা দিল, উনিও কিন্তু মুড়ি এনেছে সাথে করে। আর আমরা শসা চানাচুর এগুলো এনেছিলাম, মেখে খেলাম। আর আমার উল্টো দিকে বললাম না তেলেগু ভাষা ওই আন্টি রয়েছে, মানে উনি অন্ধ্রপ্রদেশেরই লোক। এবার উনি না হিন্দি বোঝে না ইংলিশ বোঝে, উনি অনলি তেলেগু বোঝে। তো ওনার সাথে অল্প অল্প কথা হচ্ছিল, আর ইশারায় উনিও না যেন তো আমাকে চকলেট খেতে দিচ্ছিল, সবাই কেন জানি না আমাকে খুব ভালোবাসছিল ওখানে। আর তারপরে আমরা দুপুরবেলায় খেয়েছিলাম পাউরুটি আর কলা। আর এই দেখো এই পুচকেটাকে, এ ছিল আমাদের পাশের কম্পার্টমেন্টে, ওই দিদিদের কম্পার্টমেন্টে, ওখানে গেছিলাম আমি গল্প করতে। সেখানে গিয়ে এই পুচকের সাথে দেখা, দেখো কি মিষ্টি। সময় যেন আর কিছুতেই কাটে না। এখন হচ্ছে বিকেল, আর ট্রেনটা এতটাই লেট করছিল, তখন যেন মাথাটা আরও গরম হয়ে যাচ্ছিলো। আর তোমরা দেখলে না মা ওই যে বিজয়বাড়া স্টেশনে নেমেছিল, জানো তো আমিও নেমেছিলাম, তবে ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না এখন, পরে যদি পাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর রিলসও বানিয়েছি তোমাদের জন্য দু একটা, কতক্ষণই বা রিলস বানাবো। আর বইটাও যেন পড়তে ইচ্ছা করছে না, কিছুই আর ভাল লাগছে না, স্নান নেই কিছু নেই, মনে হচ্ছে কখন নামবো, নেমে একটু স্নান করব। আর নন এসিতে গেছিলাম, বুঝতেই পারছো আমাদের তো হঠাৎ করেই প্রোগ্রাম হয়ে টিকিট কাটা হয়েছিল, যাওয়ার ঠিক 4-5 দিন আগেই টিকিট কাটা হয়েছে। তো সেই হিসেবে আমরা এসি পাইনি, নন এসিতেই গেছিলাম, তো মানে আরও বেশি খারাপ লাগছিল। আর এখানে এটা হচ্ছে মহানদী, কি বড় নদী। তোমরা হয়তো যারা ব্যাঙ্গালোর গেছো বা ওই দিকে গেছো হায়দ্রাবাদের দিকে, তারা তো দেখেছোই, বাট আমার তো প্রথম দেখা এত বড় নদী। ও মাই গড, আমি তো তাও তাড়াতাড়ি করে এগিয়ে দিলাম স্পিড বাড়িয়ে, না হলে এটা যে কতটা টাইম লেগে যেত এটাতেই হয়তো আমি একটা ভিডিও বানিয়ে নিতে পারতাম। আর মাঝখানে না দেখলাম চড়া পড়ে গেছে, আর কত বড় রেল লাইন, এখান থেকে কত ভিডিও যে আমি দেখেছি, অনেক সিনেমারও জানো তো এখানকার যে ওই ট্রেনের টানেলগুলোতে ট্রেন যাচ্ছে সেটা নিয়ে ওরা বিভিন্ন ভিডিওস করেছে, তো সেইগুলোই আমার মনে পড়ছিল। আর বাবা তো এ ব্যাপারে এক্সপার্ট, শ্বশুরমশাই, কোনটা মহানদী কোনটা কৃষ্ণা কোনটা গোদাবরী সব আমাকে বোঝাচ্ছিল। দেখ মা দেখ, এটা এই নদী, এটা এখান থেকে ওখানে গেছে, ওটা ওখানে, এই রাজ্যটা এখান থেকে ওখানে মিশেছে, ওটা ওখানে, এই রকমভাবেই চলছিল আমাদের গল্পগুজব। আর মনে হচ্ছিল কখন ট্রেনটা থেকে নামবো, আর আমার ভালো লাগছে না। আমি জানো তো একটা সময় বরের কাছে কমপ্লেন করতাম, আমার দূরপাল্লার ট্রেনে চড়তে খুব ভালো লাগে, আমি চড়িনি। আমি যতটাই দূরের জার্নি করেছি আমি 4 চাকাতেই করেছি বেশিরভাগ, আর এত দূরের জার্নি তো আমি করিনি। যাই হোক, পাহাড়গুলো দেখতে বেশ ভালো লাগছিল, তবে ক্যামেরায় অতটাও জাস্টিফাই নয়। নিজের চোখে দেখা একটা প্রাকৃতিক সৌন্দর্য, সেটা ক্যামেরায় কোনোভাবেই আসে না। সেটা তোমরা যারা ঘুরতে যাও তোমরাও সেটা বলবে, ঠিক কি না বলো? যদি ঠিক হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ট্রেনে যাদের যাদের সাথে আমার পরিচয় হয়েছে তারা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। তবে হ্যাঁ, যাওয়ার দিনে এইরকমভাবে একটা পরিচয় হয়নি, তবে ফেরার দিনে অনেকগুলো ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, সেটা তো নেক্সট ভিডিওতে বলবো। আর এখন দেখো সন্ধে হব মানে ওই 6:30 বাজে, তবুও সূর্য ডোবার নাম আছে, কিছুতেই যেন সূর্য ডুবতেই চাইছে না। আর প্রচণ্ড গরম লাগছিল। বাবা তো এখানে হাফ প্যান্ট পরেই যাত্রা শুরু করেছিল, ইভেন এখন জামাটাও খুলে দিয়েছে। আমারও অবস্থা সেই রকমই, জানো তো, মনে হচ্ছে যদি একটু জামা কাপড় চেঞ্জ করে নাইটিটা পরতে পারতাম কি ভালো হতো। এখানে সবাই যে যার মতন ঘুমোচ্ছে, আর দেখতে দেখতে সন্ধেও হয়ে এলো। আর সন্ধের দৃশ্যটা সত্যি বলছি একেবারে মন জুড়িয়ে গেল। হায়দ্রাবাদের সন্ধেটা একেবারে অন্যরকম। সেকেন্দ্রাবাদ স্টেশনে, আর আমরা সবাই মিলে একসাথে যাব। এই হচ্ছে দাদা আমাদেরকে গাইড করবে, ঠিক আছে? দাদার এক্সপিরিয়েন্স